প্রথম কথা তো ইভেন্টস আগে সাইন করে যদি আপনার অতটা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বা ইউ আর আ বিট পপুলার, তো তখনই তারা সাইন করে বা শোজ দেওয়া শুরু করে। গানের ইন্ডাস্ট্রি ইজ অলসো গ্ল্যামার ইন্ডাস্ট্রি। তখন ও আমাকে ফার্স্ট বলে যে তোর গানের গলাটা কিন্তু নষ্ট হচ্ছে স্কুল টিচিং করে, এখন লোকে শোনার থেকে বেশি দেখে, তাই অল্প গুনগুন করতে জানলেও আমরা জানি যে উই হ্যাভ ওয়ান টেকনোলজি যেখানে আমাদের সুর ভুল হলে সেটাকে ঠিক করে দেওয়া যাবে। তাই জন্য অনেক অ্যাক্ট্রেসরাও এখন সিঙ্গার হয়ে যাচ্ছে। আমাকে পার্সোনালি এটা ফেস করতে হচ্ছে, ম্যারিড না আনম্যারিড আপনি, গান বাজনা কিন্তু সবাই পারে না। হ্যাঁ, অনেক সিচুয়েশন আসবে যেখানে মনে হবে যে না আমি হয়তো এই ইন্ডাস্ট্রিতে বেশি দিন থাকতে পারবো না। কিছু লোকজন রিকোয়েস্ট করতে শুরু করলো ভোজপুরি গান, এবং রিকোয়েস্টটা খুব একটা পোলাইট এবং অ্যামিকেবল সিচুয়েশনের মধ্যে ছিল না, সেটা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল। যে গানপিয়ন ইজ আ ফ্যামিলি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের গানপিয়নের ব্যানারের আন্ডারে যে শিল্পীরা গান করেন বা যারা মিউজিশিয়ানরা বাজান, আমরা কিন্তু পুরোটা মিলে একটা মানে 150-200 জনের একটা ফ্যামিলি। তো সৌরভের অনেকটা না অবদান আছে এই যে সিরিয়াসলি ব্যাপারটা নেওয়া, প্রফেশনালি এগিয়ে যাওয়া, এটার পেছনে ওর অনেকটা মানে বড় একটা রোল আছে। জিয়া মে এক গন হ্যায় और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ। নমস্কার, চলে এলাম গানপিয়নের পডকাস্ট গান পাগলে আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি আমরা। আজকে আমাদের শিল্পী শ্রীমতী শ্রুতি মিত্র। শ্রুতি, কেমন লাগছে আমাদের আড্ডায় এসে? প্রচণ্ড ভালো লাগছে আজকে এখানে এসে, প্রথমবার তো খুব এক্সাইটেড, দেখি আজকে কি কি আর হয়। শ্রুতি বিভিন্ন ধরনের গান করেন। পুরোনো দিনের গানটা শ্রুতির খুব প্রিয়, আমরা শুনবো পুরোনো দিনের গান শ্রুতির কণ্ঠে। তো শ্রুতি, গানের জগতে কিভাবে পদার্পণ, মানে তোমার শৈশব থেকে যদি একটুখানি বলো, মানে কিভাবে গানের জগতে তুমি এলে, বা গানকে কবে থেকে মনে হলো যে গানটা আমার ভালো লাগছে? তারপরে তো প্রফেশন পড়ে। হ্যাঁ, তো এটা একটা অনেক বড় একটা স্টোরি। তো শৈশব থেকে যদি শুরু করি, একদম ছোটোবেলায় বাড়ি থেকেই শুরু হয় মা বাবার কাছে। তারপরে পাড়ার একজন খুব ক্লোজ একজন আন্টি, তার কাছে আমি শিখি। তারপরে স্কুলে ভর্তি হওয়া গানে ক্লাস 2তে সর্বভারতীয় কলাকেন্দ্র বাবলু করের কাছে শেখা শুরু করি। মানে ক্লাস 2 থেকে তোমার গান শেখা শুরু? একদম ক্লাস 2 থেকে শুরু। তার আগে বাড়িতে করানো হতো। তখন কি এই যে শিখতে যেতে, এটা কি আনন্দ পেতে নাকি মা বলতো বলে জোর করে চলে যেতে শিখতে? না, এই বয়সে তো মানুষের হ্যাঁ, সেন্সগুলো ততটা ডেভেলপ করে না। তোমার কি তখন থেকে একটা গানের প্রতি ভালো লাগা মোটামুটি জন্মে গিয়েছিল? হ্যাঁ বেসিক্যালি ছিল, কারণ কি বাড়িতে যেহেতু মিউজিক্যাল কালচারটা খুব ছিল, বেশ, সবসময় বেশ। একটা একত্র সবাই হলে গেট টুগেদার একটা গানের আসর, এই বেশ। ব্যাপারটা অনেকটা ছোট থেকেই জানতাম গানের আসর কাকে বলে। তো তখন গান শোনা, রেডিওতে গান শোনা, গান তোলানো, বাবা তোলাতো, মা তোলাতো। তো পরে যখন এই হারমোনিয়াম বস্তুটা যখন জানলাম, যে অর্ডার দিল বানাতে হারমোনিয়াম, ওটা কি হয় সেটা দোকানে গিয়ে দেখলাম, ভাবলাম বাবারে এটা কীরকম জিনিস। তো ওইটার প্রতি একটা অ্যাট্রাকশন আসলো, যেটা কিভাবে বাজায় কি করে। তারপরে যখন জানলাম যে এগুলো শেখেও আবার গিয়ে, তো এগুলো সব কিছুই তখন নতুন একটা ফেজ আসছে, যে গানটাকে শেখে বা কোনো স্কুল হয় সেখানে টিচার হয়, এগুলো সব জানতে পারছি। অনেকটা ছোট তখন, তো এত বুঝতাম না। তো হ্যাঁ, ওইটাতে এক্সাইটমেন্ট ছিল, নট অনলি যে মা বলছে বলে, তো ওটাতে এক্সাইটমেন্ট ছিল যে স্কুলে যাওয়া, গান করা, তারপরে ভালো গান গাইলে যে অ্যাপ্লজটা পাওয়া যায়, প্রশংসা পাওয়া যায়, সেটা খুব এনজয়, হ্যাঁ প্রচণ্ড এনজয় করতাম। তো ওই ফেজটা খুব ভালো ছিল। তোমাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, তোমার ক্লাস 2 বললে শুরু করেছো তুমি গান শেখা, সেই সময় 2 বা 3তে প্রথম যে গানটা শিখেছিলে সেটা কি তোমার এখনো মনে আছে? হ্যাঁ, প্রথম গান যেটা শিখেছিলাম সেটা হলো খুবই জনপ্রিয়, আমরা সবাই রাজা, এই গানটা শিখেছিলাম প্রথম। ছেলেবেলায় প্রায় সকলেই শিখি। হ্যাঁ হ্যাঁ, একটু শুনি না তোমার কণ্ঠে, আমরা সবাই একদম রাজা। একদম একদম একদম। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। অসাধারণ।
তো এই গানটা দিয়ে তোমার যাত্রা শুরু, গান শেখার মোটামুটি। একদম। আচ্ছা, এরপরে পরবর্তীতে তুমি সিরিয়াস গানে কবে থেকে ঢুকলে? মানে তুমি মনে করলে যে এবার গানটা সিরিয়াসলি গাইতে হবে। আমি এটা কেন বলছি, আমরা সবাইরা যেটা যখন তুমি গিয়েছো সেই সময় হয়তো আমি গান গাইছি বা গাইছি না সেটা খুব একটা ম্যাটার করতো না। কবে থেকে ম্যাটার করলো যে আমি গান গাইছি? যখন থেকে একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়া শুরু করলাম তখন মনে হলো, বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম যে আমি গাইতে পারি। তখন অনেকটাই ছোট। তারপরে তো গতানুগতিক চলতো, গান আবার ব্রেক হচ্ছে, বোর্ড এক্সাম আসছে, পরীক্ষা বিভিন্ন এগুলো হতো। কিন্তু যদি সত্যিকারের রিয়েলাইজেশন বলি, সেটা অনেকটাই পরে। যখন আমার হাজব্যান্ড সৌরভের সঙ্গে আমার দেখা হয়, মানে বিয়ের আগে বন্ধুদের থ্রু দিয়ে কথা হয়, তখন ও ব্যাঙ্গালোরে, আমার কিছু কমন ফ্রেন্ডসরাও ব্যাঙ্গালোরে, আমি কলকাতাতে স্কুল টিচিং করছি। তো তাদের থ্রু দিয়ে ওর সঙ্গে আলাপ হয়, ফোনে কথা হয়। তো ও আমার গান শোনে, ওর ভালো লাগে, তখন সেটা এক্সপ্রেস করে না। কিন্তু যখন আলটিমেটলি আমাদের রিলেশনশিপটা হয়, আমি ব্যাঙ্গালোরে যাই স্কুল টিচিং নিয়ে, তখন ও আমাকে ফার্স্ট বলে যে তোর গানের গলাটা কিন্তু নষ্ট হচ্ছে স্কুল টিচিং করে। তো এইটা আমাকে একটু ভাবিয়েছিল। তো আমি সত্যি সত্যি চেক করতাম স্কুল থেকে ফিরে। কোন সাল? এটা 2018-এর কথা বলছি আমি। বেশ। তো ভাবিয়েছিল, এবং আমি যখন ফিরতাম স্কুল থেকে পিজিতে, তখন গিয়ে আমি ট্রাই করতাম গান গাওয়ার। তো দেখতাম হ্যাঁ, আমি দম পাচ্ছি না, গলা ক্র্যাক করছে, ব্যথা করছে, অসুবিধা হচ্ছে। তো আস্তে আস্তে গানটার ব্যাপারে আবার ভাবা শুরু করলাম, ওর এই কথাতেই কিন্তু সিরিয়াসলি নেওয়া, যেটাকে বলে যে হ্যাঁ আমি তো গাইতে পারি, তাহলে আমি গানটাকে প্রফেশনালি বা একটু সিরিয়াসভাবে তো ভাবতেই পারি। তো এইভাবেই বেসিক্যালি আমি সিরিয়াসলি তখন থেকে ভাবা শুরু করি। এবং 2020-তে যখন কোভিড হয়, যখন আমরা প্রত্যেকে ফিরে চলে আসি কলকাতা, তখন যে ভার্চুয়াল একটা সিনারিও চলছিল আমাদের প্রত্যেকের জীবনে, তো তখন ভার্চুয়ালি গান গাওয়া, ভিডিওস ছাড়া, তখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোকে জানতে পারলো যে আমি গান গাইতে পারি, প্রচুর অ্যাপ্রিসিয়েশনস, প্রচুর লাইক, প্রচুর কমেন্টস, কিছু অনলাইন কম্পিটিশনস হচ্ছিল তখন। সেখানে একখানা কম্পিটিশনে আমি ফার্স্ট হই। তো সেইটা থেকে আমি আরও মোটিভেটেড ফিল করলাম। তো সৌরভের অনেকটা না অবদান আছে, এই যে সিরিয়াসলি ব্যাপারটা নেওয়া, প্রফেশনালি এগিয়ে যাওয়া, এটার পেছনে ওর অনেকটা মানে বড় একটা রোল আছে। বাহ, সুন্দর। তো তুমি স্টেজ প্রোগ্রাম কবে থেকে শুরু করলে? স্টেজ প্রোগ্রামটা এই 2023 থেকে স্টেজ প্রোগ্রাম করা শুরু করলাম। তার আগে তো ছোটোবেলায় ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো হয়ে থাকে ওগুলো করতাম, বাট নিজের ব্যান্ড নিয়ে রিহার্সাল করে যে স্টেজে উঠে পারফর্ম করা, এটা 2023 থেকে শুরু। তোমার যারা মিউজিশিয়ানস আছেন, তারা কি তোমার পার্মানেন্ট মিউজিশিয়ানস না মানে এটা চেঞ্জ হয়? না, পার্মানেন্টই। মানে আমি সবসময় ব্যান্ডটা বেশি প্রেফার করি, যে পার্মানেন্ট মিউজিশিয়ানসদেরকে নিয়ে করবো, তাহলে মিউজিক্যাল সিঙ্কটা অনেক বেটার হয়, মিউজিক্যালি মানে আমরা মিশতে পারি, সবাই সবাইকে বুঝতে পারি। তো হ্যাঁ, এবার যখন আমি কখনো বলি না যে মাসে আমার এতগুলো যে শোজ, সেটা তো ফিক্সড নয়, তো আমি কাউকে কোনো বাঁধনে রাখি না, সবাইকে বলি যে ফ্রিল্যান্স অবশ্যই সবাই করবে। তো যখন সবাই ফ্রি থাকে আমরা সবাই অবশ্যই একসঙ্গে করি শো। যখন কেউ অন্য কোথাও ধরুন আগে শো পেয়েছে, তো তাকে তখন সেখানে অ্যালাউ করে, একটা অল্টারনেটিভ সে নিজেই তার দায়িত্ব আমাকে দিয়ে দেয় শোয়ের জন্য। তুমি কি ধরনের গান করতে ভালোবাসো বেশি? আমি মেলোডিজ পছন্দ করি, পুরনো একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা শুনি। নিশ্চয়ই। শোনাবে? আমার খুবই পছন্দের একটি গান, খুবই পপুলার, লাগ যা গলে, তো সেটা আমি শোনাতে পারি। ঠিক আছে। घड़ियों नसीब से जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो।
लग जा गले से आ आ आ आ तुम्हारे रूप की छाया में साजन, तुम्हारे रूप की छाया में साजन, बड़ी ठंडी जलन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ जिया में एक गन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ। তোর এই যে ট্রানজিশনটা করলি গানের একটা থেকে আরেকটা যে গেলি, অসাধারণ। কখন আমরা বয়ে ভেসে ভেসে চলে গেলাম ওই গানটার মধ্যে, সালোনাতে। চরম, দারুণ গাইলি। থ্যাংক ইউ। তো তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই তো প্রচুর স্টেজ শো করিস, এই স্টেজ শো করার সময় তুই মিক্সড দর্শক পাস। হ্যাঁ। তো তোর তো বেসটা ক্লাসিক্যাল মোটামুটি, এই হ্যাঁ। ধরনের গানগুলো বা সেমি ক্লাসিক্যাল এগুলো তুই বেশি ভালো গাস। তো তোর কাছে কি ধরনের গান গাওয়ার জেনারেলি স্টেজ শোতে, মানে তুই একটা দুটো করার পরে যে রিকোয়েস্ট আসে, কি ধরনের গান গাওয়ার রিকোয়েস্ট আসে? এই ধরনেরই নাকি সবাই যেটা অনেকেই শিল্পীরা বলেন যে প্রথম থেকে নাচের গান এই জায়গাটা কিভাবে হ্যান্ডেল করিস আর কি, সেটা একটু জানার ইচ্ছে হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি যে নাচার গানটা প্রথম থেকে এক্সপেক্ট করা হয়, তবে ডিফারেন্সটা হলো পাবলিক ইভেন্টস যেগুলো হয়, ওপেন এয়ার শোজ, সেগুলোতে বেসিক্যালি নাচার গানের রিকোয়েস্টটা ধরো প্রথম 4টে গান গাওয়ার পর একটু মুখগুলো দেখে নিতে হয় অডিয়েন্সের যে মানে গ্রুভে আছে কি না, তখন একটু একটা ফোক, একটু হালকা রিদমে একটু ঢুকতে হয়, আবার একটু ওয়েভটাকে নামানো যায়, গ্রাফটাকে, এইভাবে একটু জিনিসটাকে ম্যানেজ করতে হয় যাতে সবাই একটু স্যাটিসফাইড হয়। আর হ্যাঁ, যে গানগুলো আমি করতে পছন্দ করি সেগুলোর অ্যাম্বিয়েন্সটা আমি পাই যখন কোনো ভালো প্রপার্টিজে, 5 স্টার প্রপার্টিজে কোনো ব্রাঞ্চ শো হচ্ছে, ওই সব জায়গাতে যেরকম অ্যাম্বিয়েন্টিক গানগুলোই সবাই পছন্দ করে, তো ওইখানে একদম নিজের মনের মতন গানগুলো পরপর করতে পারি। বাট হ্যাঁ, পাবলিক শোজে একটু তো সবাই মজা অ্যাকচুয়ালি করতে আসে, এটা ভুলও কিছু না, সবাই নাচের গানটা মানে ডিমান্ড করবে। মানে আমরাও যখন ছোটোবেলায় পাড়ার ফাংশন দেখতাম, আমরাও ভাবতাম যে কখন একটু নাচানাচির কিছু একটা হবে, তো হ্যাঁ সেটা হয়। তুই আমাকে একবার বল যে রিয়েলিটি শো, আমি জানি তুই বেশ কয়েকটা অংশগ্রহণ করেছিস, সেখানে অভিজ্ঞতা কীরকম, কোথায় অংশগ্রহণ করেছিস, কীরকম অভিজ্ঞতা যদি বলিস। আকাশে সুপারস্টার্স বলে একটা রিয়েলিটি শো হয় এখনও অনগোয়িং, তো ওখানে গেছিলাম। ওখানে বেশ ভালোই, মানে খুব মানে জেনুইনলি সব কিছু ডিসিশনস নেওয়া হয়েছিল, যে যেরকম গান গাইছে তাকে সেই হিসাবেই এলিমিনেট হয়েছে বা পরবর্তী স্টেপে গেছে। তো দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গুড ওখানে। আর সেরকম বলতে রিয়ালিটি শোজে আমি সেরকম যাইনি, আমি সারেগামাপার ব্যাকিং ভোকালস হিসাবে আমি সিলেক্টেড হয়েছিলাম ডিরেক্টলি ফ্রম দ্য সেকেন্ড রাউন্ড অডিশন। তো সেখানে যাই, সেখানে এমনি সব কিছুই ভালো, মানে এক্সপিরিয়েন্সটা বলবো খুবই ভালো। একটা এত বড় সেট, সেখানে শুটিংটা কীরকম হয় সেই এক্সপিরিয়েন্স করা, লাইটস, যে গ্রুমিং সেশনসগুলো হতো, অত বড় বড় মিউজিশিয়ানস তাদের সঙ্গে সামনে বসে রিহার্সালস করা, গ্রুমিং, এত বড় বড় যারা শিল্পী ওখানে গ্রুমার, তাদের সামনে যে বসতে পারা এবং তারা যখন শেখায় সেগুলো শুনতে পারা, এগুলো কিন্তু সত্যি একটা অনেক বড় অনুভূতিও বলবো, প্লাস এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবার রিয়ালিটি শোজের যদি জিজ্ঞেস করো যে এখনের সিনারিওটা কীরকম, আগে যেরকম যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন যখন রিয়ালিটি শো শুরু হয়েছে, তখন যেরকম পুরো ব্যাপারটাই খুব মানে
ফিল্টার্ড ছিল না অতটা, যে যেইটা গাওয়া হচ্ছে সেইটাই কিন্তু আমরা শুনতাম টিভিতে। কিন্তু এখন কিন্তু বিষয়টা সেটা নয়। এখন কিন্তু যেটা গাওয়া হয় সেটার পরে সেগুলো ডাব হয়, রেকর্ড হয়, সেইটার একটা ফিল্টার্ড ভার্সন কিন্তু আমরা শুনি। আমি তোকে এই প্রসঙ্গে মাঝখানে তোকে ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ, আমার হ্যাঁ। মাথাতে এমনিও আসছিল আজকাল গান অনেকেই গায়, তার মধ্যে আমরা একটা লট দেখি যে যারা গান তারা যতটা না গান তারা অটো টিউন দিয়ে ওটাকে ঠিক করেন আর কি। তো এটা সম্পর্কে তোর কি বক্তব্য? অটো টিউন আমি মনে করি একজন শিল্পী যখন গাইছেন তিনি হয়তো রেকর্ডিং করছেন, রেকর্ডিংয়ে গিয়ে ফাইন টিউনিংয়ে তো খুব ফাইনলি শোনা হয়, যখন যে এডিট হয় তখন দেখা গেল একটা স্বর একটু সরে গেছে, সেটাকে একটুখানি ঠেলে দেওয়া হলো, দিয়ে ঠিক গ্রুভে ফেলা বা ঠিক জায়গাতে স্বরটাকে লাগানো হলো, সেটুকু অবধি ঠিক আছে। কিন্তু অনেকেই আছেন যারা অটো টিউনের উপর বেশ করেই গান করে, তো সেইটা সম্পর্কে তুই কি বলবি? হ্যাঁ, অটো টিউনের বিষয়টা তো এখন মানে আমাদের টেকনোলজি তো দিন দিন অ্যাডভান্স হচ্ছে, তো হ্যাঁ টেকনোলজিকে তো ইউজ করা হবেই। আগে যেরকম আগেকার শিল্পীরা এক টেকেই গান গাইতে হতো, যদি ভুল হতো আবার প্রথম থেকে গাইতে হতো, প্রকৃত শিল্পী। এখন সবাই শিল্পী তো যেহেতু টেকনোলজি আছে তাই অল্প গুনগুন করতে জানলেও আমরা জানি যে উই হ্যাভ ওয়ান টেকনোলজি যেখানে আমাদের সুর ভুল হলে সেটাকে ঠিক করে দেওয়া যাবে। তাই জন্য অনেক অ্যাক্ট্রেসরাও এখন সিঙ্গার হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা তো আছেই। এটা একদিক থেকে কিছু মানুষের হবি গান করা, তো সেটাকে তারা হয়তো প্লেব্যাক করে খুব মজাও পাচ্ছে, আবার একদিক থেকে যারা প্রকৃত গানটা জেনে গান গাইছে তাদের জন্য খারাপ। তো এভরি কয়েন হ্যাজ বোথ সাইডস, তো এরকম বিষয়টা হয়ে গেছে। ঠিক। তোকে এবার জিজ্ঞেস করি আমাদের দর্শক বন্ধুদের জন্য, এই যে তুই গানের জগতে এসছিস, এখন গানটা তোর প্রফেশন, তো এই গানকে প্রফেশন করে নেওয়ার জন্যে বর্তমান যে প্রজন্ম যারা খুব ভালোবেসে গান করে এবং প্রফেশন হিসেবে সেটাকে নেওয়ার জন্য স্বপ্ন দেখে, এখনো হয়তো প্রফেশন হিসেবে নিতে পারেনি, নেবে ভাবছে, কি ধরনের হার্ডলস তারা ফেস করতে পারে, যেটা তুই যেহেতু ইউ আর আ প্রো, আমি মনে করি তুই নিশ্চয়ই দেখেছিস অনেক কাছ থেকে কি ধরনের হার্ডলস, তাদের সুবিধের জন্য তুই যদি একটু বলিস। সব থেকে প্রথম হলো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। এইটা মানে যারাই চাইছে যে গানের ইন্ডাস্ট্রিতে, মানে গানের ইন্ডাস্ট্রি ইজ অলসো গ্ল্যামার ইন্ডাস্ট্রি, তো ওখানে ঢুকতে গেলে প্রথম কথা সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স নিজের অনেক বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে, রেগুলার কন্টেন্টস পোস্ট করতে হবে, কন্টেন্টসগুলো একটু ক্রিয়েটিভ হতে হবে, নিজের অ্যাপিয়ারেন্সও মেনটেন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, নাহলে শো পাওয়া যায় না। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কত ফলোয়ার্স আছে, কীরকম দেখতে, মোটা লাগছে না রোগা লাগছে, এগুলোর ওপরে রিয়ালিটি শোজের অডিশনসও ডিপেন্ড করে যে সেখানে তুমি থ্রু হবে কি না, আর অবভিয়াসলি ফলোড বাই দ্য শোজ। সেখানেও ইভেন্টস যারা থাকে, যারা শোজ দেয় আমাদেরকে, প্রথম কথা তো ইভেন্টস আগে সাইন করে, যদি আপনার অতটা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বা ইউ আর আ বিট পপুলার, তো তখনই তারা সাইন করে বা শোজ দেওয়া শুরু করে। তো সেটার পরে মেনটেনেন্স ইজ দিস, যে তোমার সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স হতে হবে, তোমার কন্টেন্টস রেগুলার হতে হবে, সেটাতে ভিউজ অনেক বেশি হতে হবে, প্লাস যদি সে মেয়ে হয়ে যায় কোনোভাবে তাহলে তার অ্যাপিয়ারেন্স রোগা মোটা, দেখতে ভালো দেখতে খারাপ, এগুলো অনেকগুলো বিষয় আছে। ইভেন কিছু কিছু সময় আমাকে পার্সোনালি এটা ফেস করতে হচ্ছে, ম্যারিড না আনম্যারিড আপনি, তো এইটাও কিন্তু ফেস করতে হয়। গানের জন্য এগুলো ক্রাইটেরিয়া একদম। এখন কিন্তু জাস্ট আমি যদি বলি গান গাইতে পারলেই হলো না, নো, শুধু গান গাইতে পারলে হয় না। এখন লোকে শোনার থেকে বেশি দেখে, মানে আমরা যেটা মানে মোটা মোটা করে বাংলায় বা গোদা বাংলায় বলি দেখনদারি, এখন দেখনদারিটাও গানের সাথে সেইভাবেই মানে চর্চিত হয়, সেটা ইটস আ কোয়ালিটি। এক্স্যাক্টলি, শো বিজনেস। তুই অনেকক্ষণ আমরা কথা বলছি অনেকক্ষণ ধরে, তো তুই এবার একটা আমাদের পুরোনো দিনের বাংলা গান একটা দুটো তোর যতগুলো ইচ্ছে, কারণ আমরা সকলেই সেটা শুনতে ভালোবাসি, একদম, দর্শকরা তো ভালোবাসেনি, তো তোর গলায় এটা খুব ভালো শোনা যায় সেটা আমি জানি, তো শোনা পুরোনো দিনের বাংলা গান। একদম, পুরোনো দিনের আমার খুব ফেভারিট দুটো গান আমি একসঙ্গে করি। তো আজকে এমনি তো এই সন্ধ্যেটা আমাদের খুব সুন্দর হচ্ছে, তো সেই ইয়েটা একটা করছি আমি। আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে,
যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, লা 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 লা। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সে সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু। অপূর্ব অপূর্ব। তুই এই ধরনের গান যেগুলো গাস, তো দর্শকরা তো বারবার বলে যে আরো আরো শুনবো আরো শুনবো। তুই একের পর এক এই ধরনের গান গেয়ে যেতে ভালোবাসিস, নিজেও ভালোবাসিস, দর্শকদের আনন্দ দিস। একদম একদম, আমি খুব ভালোবাসি। আর এই ধরনের গানগুলো বলে সত্যি মানে অডিয়েন্স ভীষণ খুশি হয়ও, এবং আরও এরকম টাইপের গানের রিকোয়েস্ট অবশ্যই আসে, তখন এগুলো আমার করতে সত্যি ভাল লাগে। মানে আমার খুব প্রিয় জনার এটা। তোকে এবার আমি জিজ্ঞেস করি, আজকের দিনে যারা উঠতি গায়ক গায়িকা, যারা গান করছেন, প্রফেশন হিসেবে নেবেন বলছেন, তাদের হার্ডলস কি কি আসতে পারে গান গাইতে গেলে, তুই যদি একবার বলিস। মানে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য, সেই লেভেলে পৌঁছানোর জন্য তাদের কি কি জিনিস ফেস করতে হতে পারে, তুই সংক্ষেপে যদি বলিস একবার। সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়ানো, কন্টেন্ট রেগুলার পোস্ট করা, নিজের অ্যাপিয়ারেন্স মেনটেন করা। এটা তো তুই অ্যাডভাইস বলছিস, সেটা তো আগে বললি একবার আমাকে। আমি বলছি যে হার্ডলস মানে কোথায় কোথায় আটকাতে পারে। মানে আমি যেরকম বলি যে শো না পাওয়া, মানে শো পেতে গেলে কি করতে হবে তুই বললি, মানে যে জায়গাগুলো হলে পরে যে নিজেকে ভেবেছে আমি একজন মিউজিশিয়ান হব বা একজন গায়ক হব বা আমি প্রফেশন হিসেবে মিউজিককে নেব, এই জিনিসগুলো হলে ডিমোরালাইজড হতে পারে। তো সেগুলো থেকে ডিমোরালাইজ হওয়া যাবে না, মানে তোমাকে এগিয়ে চলতে হবে। এরকম তোর মাথায় কি কিছু আসছে? হ্যাঁ, মানে ডিমোরালাইজ হলে তো হবে না, কারণ কি ডিমোরালাইজ হওয়ার মতন কিন্তু অনেক সিচুয়েশনস আসবে। সেটাই আমি তোকে একটু অ্যানালাইজ করতে বলছি, যদি হ্যাঁ অনেক সিচুয়েশন আসবে যেখানে মনে হবে যে না, আমি হয়তো এই ইন্ডাস্ট্রিতে বেশি দিন থাকতে পারবো না, আমার থেকে অনেক বেশি কেপেবল বা অনেক বেশি তাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে বা তারা অনেক দিন ধরে এস্টাবলিশড, তাদেরকে ঝাঁপিয়ে যাওয়া সম্ভব না বা আমার কাছে সময় কম, এরকম অনেক কিছুই মনে হতে পারে। কিন্তু আমার মনে হয় নিজের ভালোবাসার জায়গা থেকে নিজে যদি কনফিডেন্ট থাকা যায় এবং নিজের যে প্রিন্সিপালসগুলো এবং রুলসগুলো সেগুলোকে যদি আমরা সবাই প্রত্যেকে, মানে আমার মনে হয় প্রচুর মানুষ এইগুলো ফেস করে, তো এই দিকের ইউনিটিটা যদি বাড়ানো যায়, যে আমরা নাটাও বলতে শিখি বা বলি যে না এটা ঠিক না এটা ঠিক, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে হয় এই সমস্যা যারা যারা ফেস করছে সেই নাম্বারটাও তো অনেক, তাহলে আমরা যারা সমস্যাটা ফেস করছে না তাদেরকে কম্পিট করতে পারবো। তো তুই কি মনে করছিস যে গান পিয়নের যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা এটাতে কিছুটা হলেও হেল্প করতে পারছে? এক্স্যাক্টলি, আমি এটাই মিন করতে চাইছিলাম যে গান পিয়ন ইজ আ প্ল্যাটফর্ম যারা ঠিক অপোজিটটাই করছে, মানে আর্টিস্টকে প্রোডাক্ট হিসাবে না ভেবে
একটা আর্টিস্ট যে প্রোডাক্ট হতে চাইছে কোনো সময় তার মানে একটা ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য, তাদেরকে রীতিমতন প্রচণ্ড হেল্প করছে যে হ্যাঁ মানে স্টার্টিং ফ্রম জিরো, যে এখন আমি কিছু নই, তো তাকে কিভাবে হেল্প করা যায় যাদেরকে কেউ চেনে না কিন্তু তারা প্রচুর ভালো কাজ করে অলরেডি, তারা ভালো গায়, তারা ভালো কাজ করছে, তাদেরকেই যে মোটিভেট করছে এবং প্ল্যাটফর্মস দিচ্ছে ডিফারেন্টভাবে, কিছু উপার্জন করারও কিছু মানে সুযোগও করে দিচ্ছে, প্লাস নিজেদেরকে এস্টাবলিশ করার প্ল্যাটফর্মস করে দিচ্ছে যেখানে লোকে চায় যে আমি গান করতে পারি বা আমি বাজাতে পারি, কিছু একটা আমার ভিডিওস দরকার শোজ পাওয়ার জন্য, সেই ভিডিওস করারও অ্যাম্বিয়েন্স দিচ্ছে, প্লাস সেখানে অডিয়েন্সও দিচ্ছে, সেখান থেকে কিছু ইনকাম জেনারেট করারও প্ল্যাটফর্ম গানপিয়ন দিচ্ছে, এক্সপোজ করার অনেক রকমের, এক্সপোজার পাওয়ার অনেক রকমের প্ল্যাটফর্ম দিচ্ছে। তো এইটা কিন্তু মানে কোনো ইভেন্ট কোম্পানি করে না যেটা গানপিয়ন করছে। তো মানে অনেক বড় একটা ভাবনা, থট প্রসেসটা অনেক ফার, আমি তো বলবো মানে অন্য কোনো কারোর তুলনায়। তোকে এবার জিজ্ঞেস করি, তুই গান পাগল মানে গান পিয়ন, আমি বলছি গান পিয়নের সাথে কিভাবে তোর যোগাযোগ হলো? আজকে আমরা এই যে গান পাগলের স্টেজে বসে আছি এটা গান পিয়নের জন্যই, তো গান পিয়নের সাথে তোর আলাপ কবে হলো, কিভাবে হলো যোগাযোগ, এটা তুই যদি বলিস। ওয়ান্স অ্যাগেন সোশ্যাল মিডিয়াকে থ্যাঙ্কস সেটার জন্য, যে ফেসবুক থেকেই আমি পাই, গান পিয়নের পেজটা দেখি, আমার নিউজ ফিডে আসে, কারণ কি আমার কিছু চেনা শিল্পী বন্ধুরাও অ্যাসোসিয়েটেড ছিল গান পিয়নের সাথে, তো সেখান থেকে আমি দেখতে পাই, তারপরে আমিও কন্ট্যাক্ট করি। অবশ্যই আমিও একটা আর্টিস্ট শোজের জন্য কন্ট্যাক্ট করি দাদার সঙ্গে, বিপ্রদা খুবই প্রিয় একজন মানুষ আমাদের, তো তার সঙ্গে দেখা হয়, কথা হয়। কথা বলে কেমন লেগেছে? প্রচন্ড ভালো, খুব ভালো। কারণ ইপসিতার একটা খুব সুন্দর, এর আগে ইপসিতা এসেছিল, ইপসিতা একটা খুব মজার গল্প বলেছিল। বিপ্রদা মানে ইপসিতাকে বেশ কয়েকবার যোগাযোগ করার পরে শো দেবো বলে 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 খালি ডেট চেঞ্জ করছে। ইপসিতা বলছে যে ছেলেটা তো মন্দ না, ভালোই আমি যা বুঝলাম, কিন্তু তারপরে এত ডেট চেঞ্জ করছে, মানে লাস্টে গিয়ে আমি তিতিবিরক্ত হয়ে আমি ওকে বললাম যে দেখুন, যেদিন ফাইনাল আপনার ডেটটা ফাইনাল হবে, সে মানে যেদিনকে হবে ফাইনাল হবে ডেটটা, সেদিন আমাকে আপনি ফোন করবেন, তার আগে আর ফোন করবেন না। হ্যাঁ, তো এটা হচ্ছে ইপসিতার প্রথম ইন্টারাকশন। তোর কিরকম অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা কিন্তু খুব স্মুথ। বিপ্রদার সাথে আমরা প্রথম আমাদের দেখা হয় যাদবপুর কফি হাউস 8B-তে। বিপ্রদা আমাদেরকে সুন্দর কফি খাওয়ায়, অনেক গল্প হয়। প্রসেসটা প্রথম কথা আমার যেটা খুব ভাল লেগেছে, যেটা অন্য কোনো সময় আমি ফেস করিনি, কোনো ইভেন্ট হাউস বা কোনো অর্গানাইজার যেটা আমরা বলি শো অর্গানাইজার্স, তাদের প্রথম কথা দ্য ডিফারেন্স ইজ এডুকেশন। এটা অনেক বড় ডিফারেন্স, যে এডুকেটেড মানুষদের কথোপকথন বা ওয়ে অফ স্পিকিং বা প্রজেকশন, সে আমারটা আগে জানতে চেয়েছে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে আমরা কি চাইছি বা আমরা কি পদ্ধতিতে করি, তারপর সে নিজেরটা জানিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমরা সেটা ফিট করতে পারবো কি না। তো ভেরি ট্রান্সপারেন্ট কনভারসেশন, তো ওইরকমভাবে শুরু হয়েছে। তারপরে মানে এটা কোনো সময় মনেই হয়নি যে শো পেতেই হবে, বা মানে বিপ্রদা অনেকটা চেষ্টা করেছিল প্রথম থেকেই আমাকে শো দেওয়ার, আমাকে অনেকবার ইনভাইটও করেছে, আর এভরি টাইম আই উইল লাভ টু ভিজিট, যে মানে আমাকে যেখানেই যেতে বলে শোয়ের জন্য, ইভেন আমাকে দিয়েওছে শো, খুব ভালো, খুব সাকসেসফুল শো ছিল। আর সবসময় মানে বিপ্রদা, কনাদদা, ওদের সঙ্গে সম্পর্কটা খুব মানে হোমলি বেসিক্যালি, মানে কোনো অ্যাকচুয়ালি সেটাই গানপিয়নের, সেটাই হচ্ছে একটা বড় ইউএসপি, যে গানপিয়ন ইজ আ ফ্যামিলি। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের গানপিয়নের ব্যানারের আন্ডারে যে শিল্পীরা গান করেন বা যারা মিউজিশিয়ানরা বাজান, আমরা কিন্তু পুরোটা মিলে একটা মানে 150-200 জনের একটা ফ্যামিলি। এক্স্যাক্টলি। তো এইটা আমরা নিজেরাও খুব চেরিশ করি। তোর সাথে যেরকম আজকে আড্ডা মারছি, সে একইভাবে সকলের সাথে আড্ডা মারি, আমরা একসাথেও আড্ডা মারি। এবার আমরা একটা আমাদের খুব মানে এতক্ষণ তো খুব গম্ভীর আলোচনা করছিলাম, আমরা একটু মজাদার একটা পার্টে ঢুকি, যেখানে কিছু প্রশ্ন আমি তোকে করব, তুই সেগুলোর উত্তর দিবি আমাকে। তাতে একটা সেকশন থাকবে যেখানে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। তো সেখানে ইটস ভেরি ওপেন, মানে তুই দুজনকেও বেছে নিতে পারিস, যেখানে তুই একদম ডিস্টিংশন করতে পারবি না, সেটা তোর ওপরে, তুই কিভাবে প্রশ্নগুলো হ্যান্ডেল করবি সেটা তোর ব্যাপার। তাহলে আমরা ঢুকি প্রশ্ন উত্তরের পালা। একদম। তোর ইটারনাল ক্রাশ মানে, ধর আমি তোকে বলে দিই, তুই বরের কথা বলতে পারবি না কিন্তু হ্যাঁ, সেটা অবাস্তব, যেটা মানে যেখানে তুই পৌঁছতেই পারবি না কোনোদিনও, কিন্তু ছোটবেলা থেকে ভালো লাগে, এরকম কেউ? হ্যারি পটার, ড্যানিয়েল র্যাডক্লিফ। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, দারুণ। আচ্ছা, ড্রিম ডেস্টিনেশন?
স্যান্টোরিনি, গ্রিস। আরে সাবাস, নিশ্চয়ই যাবি কোনো একদিন। একদম, অবশ্যই। মানে শো করতে না গেলেও বেড়াতে তো যাবি। শো করতে না, বেড়াতেই যাবো বরকে নিয়ে। আর তুই ভাব না, হ্যাঁ। স্যান্টোরিনিতে গিয়ে তুই শো করছিস, সেটা তো আরো ভালো। হ্যাঁ, মানে ওটা তো হলে মানে 4 চাঁদ একদম হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, প্রিয় বই? বই তো পড়ি না, মানে কোনোদিনই পড়তাম না। আবোল তাবোল? আবোল তাবোলটা পড়েছি, মানে আবোল তাবোলটা বাবা শোনাতো, তো ওই কুমড়ো পটাশের একটা ছড়া ছিল, খুব হাসি পেতো, ওইটা বাবাকে বারবার বলতাম পড়ে পড়ে শোনাতে, তো ওইটাই। তারপর থেকে তো পড়াশোনার বই আর গানই গাওয়া হচ্ছে। বেশ। প্রিয় সিনেমা? জিন্দেগি না মিলেগি দোবারা। আরে সাবাস, মানে একদম অ্যাপ্ট না তোর জন্য? একদম। হ্যাঁ। আচ্ছা, এবার তুই দুটোর মধ্যে চুজ করবি, বিয়ে না লিভ ইন। আমি তোকে প্রথমেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি একটা, যে মানে তুই বিয়েই বলবি আমার মনে হচ্ছে, কারণ তুই এখন বিয়ে করে ফেলেছিস বলে। তো বিয়ে না লিভ ইন? অ্যাকচুয়ালি বিশ্বাসী লিভিনে, কিন্তু বিয়ে তো হয়ে গেছে, তো এখন তো বিয়ে করে ফেলেছি, তো হ্যাঁ ঠিক আছে, বিয়েটাও কোনো অসুবিধা নেই। নাইসলি হ্যান্ডেলড, গুড। আচ্ছা, অঞ্জন দত্ত না নচিকেতা? নচিকেতা, কেন for sure। নচিকেতা কেন? কারণ কি ভালো লাগে, মানে প্রচণ্ড ওনার কম্পোজিশন, ওনার যে সুরের যে বাঁধনগুলো, প্রত্যেকটা গানের তো একটা চলন থাকে, তো জেনারেলি ওনার কম্পোজিশনসগুলো আমার খুব ইয়ার ফ্রেন্ডলি মনে হয়, শ্রুতি মধুর মনে হয়, এবং উচ্চারণ স্পষ্ট করা গান গাওয়ার সময় সেটা কোথাও না কোথাও ওনার থেকে শেখা। মানে আমার গুরুই বলেছিল যে উচ্চারণ স্পষ্ট কিভাবে করে সুরও ঠিক রাখা যায়, গানের মাধুর্যটাকেও মেনটেন করা যায়, সেটা নচিদার গান শুনে শেখার মতো। তোকে যদি ব্যান্ডের মধ্যে চুজ করতে বলি, চন্দ্রবিন্দু আর ভূমি, কোনটাকে চুজ করবি? ভূমি। ভূমি খুব নস্টালজিক তো, অনেক কিছুর সাথে রিলেট করা যায়, হ্যাঁ, মানে উঠতি বয়সে। এক্স্যাক্টলি। ঠিক। আচ্ছা, চাইনিজ না মোগলাই? মোগলাই, এনি টাইম, এভরি টাইম। মোগলাইয়ের মধ্যে কি? বিরিয়ানি, মাটন বিরিয়ানি, 2টো আলু সমেত। 2টো আলু, একটা নয়? তার মানে আরেকটা ওই 10 টাকা দিয়ে এক্সট্রা আলু নিতে হবে। এক্স্যাক্টলি। গুড, ফেয়ার এনাফ। আমিও তোর দলে। আচ্ছা, ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। ক্রিকেট কেন? ক্রিকেট কেন? জেন্টলম্যানস গেম। জেন্টলম্যানস গেম, সেই জন্য। আচ্ছা, পাহাড় না সমুদ্র? পাহাড়, পাহাড় কেন? অলওয়েজ রোমান্টিক। আচ্ছা, সত্যজিৎ রায় না মৃণাল সেন? সত্যজিৎ রায়। কেন সত্যজিৎ রায় কেন? স্ক্রিপ্টস অনেক বেটার লাগে, মানে লেখা, গল্প, এভরিথিং সব কিছু অনেক বেটার, এবং ডিরেকশন, যেরকমভাবে ডিরেকশন করে গেছেন অনবদ্য। আচ্ছা, এবার খুব কঠিন একটা প্রশ্ন, যেহেতু তুই এই ধরনেরই গান গাস। আচ্ছা। সলিল চৌধুরী না সুধীন দাস? ওরে বাবারে, এভরি টাইম ফেভারিট সলিল চৌধুরী। সলিল চৌধুরীর একটা গান শোনাবি? একদম চলবে। শোনা। হ্যাঁ। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। তোকে তারপরে আরেকটা চয়েস দিচ্ছি, রূপম ইসলাম না অনুপম রয়? এটাও খুব কঠিন আমি জানি। রূপম ইসলাম। রূপম ইসলাম। আচ্ছা, এবার তুই আমাকে বল, সোমলতা না লগ্নজিতা? সোমলতা। সোমলতা খুব প্রিয়? অনেকটা, খুব। তাহলে সোমলতার একটা গান শোনাবি? একদম, নিশ্চয়ই।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল হাত ধরে আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। অপূর্ব অপূর্ব অপূর্ব। পারফর্মিং আর্টিস্ট হিসেবে মানে এটাও আমাদের উঠতি যারা ভাই বোনেরা আছেন, যারা মিউজিককে প্রফেশন হিসেবে নিয়ে মিউজিশিয়ান হচ্ছেন বা সঙ্গীত শিল্পী হচ্ছে, তাদের জন্য পারফর্মিং আর্টিস্ট হিসেবে তুই কি কি স্ট্রাগল ফেস করিস? মানে একটা তো মনিটারি স্ট্রাগল হতেই পারে, কারণ একদম। আমাদের মতো তৃতীয় বিশ্বর দেশে, আমি জাস্ট তোকে একটা হিন্ট দিচ্ছি, মানে শুধু পারফর্মিং আর্টিস্ট হয়ে রোজগার করাটা একটা লেভেলের পর থেকে হয়তো হতে পারে, কিন্তু সেই লেভেলটা তো সকলে পৌঁছতে সময় লাগে, দুম করে পৌঁছানো যায় না। তাহলে সেই লেভেলে পৌঁছানোর আগে অবধি কিভাবে তুই ওটাকে সামলাস, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তোর অন্য কোনো যদি স্ট্রাগল থাকে সেটাও বলতে পারিস। একদম, মানিটারি স্ট্রাগলটা কিন্তু অনেকটাই মানে বড় আমাদের এখানে, বিকজ এখানে কম্পিটিশনটা খুব বেশি এখন। ঘরে ঘরে শিল্পী আছে, ঘরে ঘরে সবাই ইনস্ট্রুমেন্টস বাজাচ্ছে, শিখছে, তো স্ট্রাগলটা অনেকটা বড়। অনেক মিউজিশিয়ান এরকম আছে যারা 500 টাকা 200 টাকা এরকম রেমিউনারেশনে, মানে বলতে নেই, এরকম রেমিউনারেশনে গিয়ে পারফর্ম করে আসছে, যার জন্য আমাদের যে আর্টটা, এই যে ইনস্ট্রুমেন্টটা কিনতেও তো অনেকটা পয়সা খরচা হয়, সেটা শিখতেও অনেকটা পয়সা খরচা হয়, টিচারের কাছে যে যাচ্ছি তাকে একটা ফিস দিতে হয়। যারা গান শিখছে, এটা আমি সকলের ক্ষেত্রেই বলছি, এটা সবারই মানে ভাবা উচিত একটু, যে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো কিনি বা এই যে গানটা শিখি, তো সেই টিচারদের ফিস দিয়ে তো শিখছি, অনেকটা তো নিজেদেরকে কষ্ট করতে হচ্ছে এই আর্টটার পেছনে, এটাকে শিখতে সাধনা তো একটা না, তো সেই সাধনাটাকে এত ইজিলি আমরা জিনিসটাকে ছড়িয়ে দিচ্ছি, মানে তারপরে ব্যাপারটা পুরোটা ছড়িয়েই যাচ্ছে অ্যাকচুয়ালি। আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এরকমভাবে করাটা উচিত না, কারণ কি চাকরি বাকরি যখন আমরা করছি, পড়াশোনার ভ্যালুয়েশনটা তো আমরা দিচ্ছি ওখানে, যে আমরা যে পড়াশোনাটা করে গেছি, আমরা যে তাদের কোম্পানিতে গিয়ে সেই সার্ভিসটা দিচ্ছি, সেটার অ্যাগেনস্টে তারা আমাদেরকে আমাদের স্যাটিসফ্যাক্টরি একটা ওয়েজ প্রোভাইড করছে, তো সেটা আর্ট অ্যান্ড কালচারের দিকে এতটা উইক কেন? মানে আমরাই সেটা করছি কেন বা অ্যালাউ করছি কেন? সেটার কি কোনো দাম নেই? আর্ট অ্যান্ড কালচার তো আমার মনে হয় পড়াশুনোর থেকে অনেক বেশি ডিফিকাল্ট, কারণ কি এটা অনেক বড় একটা সাধনা, দীর্ঘদিনের একটা পরিশ্রম সাধনা করে তো আমাদেরকে এটা অ্যাচিভ করতে হয়। এবং পয়েন্ট টু বি নোটেড, গান বাজনা কিন্তু সবাই পারে না। গান বাজনা ইজ সামথিং উইচ ক্যানট বি অ্যাকিওর্ড বাই লার্নিং। এটা কিন্তু গড গিফটেড ট্যালেন্ট বা কোয়ালিটি, যেটা তোমার থাকতে হয়, তারপরেই সেটাকে ব্রাশ আপ করলে we can achieve something. আর যাদের পুরোপুরি গড গিফটে থাকে তারা তো এক্সেল করে অনেকটা। প্লাস হ্যাঁ, প্ল্যানেটারি পজিশন, স্টার্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কনটেক্সট। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে এতটা ইজিলি জাস্ট দিয়ে দেওয়াটা উচিত না। উই শুড বি স্ট্রিক্ট অন আওয়ার রেমিউনারেশনস অ্যাবাউট আর্ট অ্যান্ড কালচার। এটা একটা দিক। আরেকটা দিক হলো মানিটারি যে ইনকামের ব্যাপারে যদি আমি আসি, আমাদের আর্টিস্টদের ব্যাপারে, তো সেখানে খুব সমস্যা, প্রথম থেকে বাডিং আর্টিস্টদের জন্য খুব সমস্যা আমাদের এখানে। তো আমার মনে হয় যে প্যারালেলি কোনো জব বা কোনো বিজনেস শেখানো কিছু তো তার করা উচিত, অ্যাপার্ট ফ্রম শোজ, বিকজ শোজ আর ভেরিয়েবলস, মানে ভেরিয়েবল থাকে, ওটা কনস্ট্যান্ট না যে কখন আসলো না। তো আমি যেরকম ফর অ্যান এক্সাম্পল, আমি যেরকম আমার একটি একাডেমি শুরু করেছি বাঘাযতীনে, ক্রিয়েটিভ ইউ বলে, সেখানে আমি গান 3 রকমের ডিভিশনস রেখেছি, ফোক, হিন্দুস্তানি, ক্লাসিক্যাল এবং ভোকাল গ্রুমিং।
প্লাস ডান্স, জুম্বা, যোগা, অনেকগুলো সেক্টরস রেখেছি, ড্রয়িং, রিসাইটেশনস, অ্যাক্টিং। তো এইটা আমি একটা আমার সাইড বিজনেস হিসাবে আমি এটাকে ধরেছি যে এটা আমাকে করতে হবে, নাহলে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট আজকালকার ইন্ডাস্ট্রিতে, মার্কেটে, কারণ কি সব কিছুরই তো দামও বাড়ছে না। তো সার্ভাইভ করতে গেলে ইনকামটাও সেরকম হওয়া উচিত। তো শোজ যেহেতু কনস্ট্যান্ট নয়, বা যা বোঝা মুশকিল যে সিজন টাইমে অনেক শোজ আছে, এবার সিজন যখন নেই তখন বাড়িতে সারা মাস বসেও থাকতে পারে একটা আর্টিস্ট, ইউ নেভার নো। তো সেই হিসাবে আমার মনে হয় আমার সবাইকেই সাজেশন, বাডিং আর্টিস্টদেরকে, আমার ইয়াং যারা, জুনিয়র যারা, যে অবশ্যই সাইডেও কিছু তারা যেন রাখে, জব বা বিজনেস বা শেখানো কিছু একটাতে যেন তারা ইনভলভ থাকে, এটা আমার মনে হয় এটা করা উচিত। আর স্ট্রাগল বলতে যেটা ফেস করে থাকি গান বাজনার সেট লিস্টের ওপরে, যে নিজস্ব যে একটা মানুষের, একটা আর্টিস্টের যে নিজস্ব একটা সেট লিস্ট থাকে, সেটা না সবসময় করা যায় না। মানে এই জায়গাটাতে খুব বাধা। কেন মানে কেন সবসময় মানে তো একটা আর্টিস্টের তো প্রোফাইল দেখে সিলেক্ট করে তাকে আনা হচ্ছে, তারপরে তাহলে তাকে বুঝে বা তাকে পছন্দ করেই আনা হয়েছে, তাহলে কি ঘরানার বা কি জনরার গান গায় সেটা জেনেই আনা হচ্ছে, তাহলে তারপরে তাকে উটকো রিকোয়েস্টগুলো কেন করা হবে? এবং যখন এরকম কোনো মজাদার ঘটনা আমাদের যদি, হ্যাঁ, মজার ঘটনাই বেসিক্যালি একটা হোলির ইভেন্ট ছিল, শো, একটা সোসাইটিতেই অবশ্যই। তো ওখানে অনেকক্ষণ গান বাজনা খুব ভালো হলো, ওখানে একটু মিক্সড কালচার ছিল, তো অনেকক্ষণ ধরে গান বাজনা ভালো হলো, খুব মজা করলো সবাই। কিন্তু শেষের দিকে যা হয়ে থাকে হোলি পার্টিতে, তো সেটা হওয়াতে কিছু লোকজন রিকোয়েস্ট করতে শুরু করলো ভোজপুরি গান, এবং রিকোয়েস্টটা খুব একটা পোলাইট এবং অ্যামিকেবল সিচুয়েশনের মধ্যে ছিল না, সেটা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেল, যেটার জন্য আমি একটু আপত্তি জানিয়েছিলাম ফ্রম স্টেজ মাইকে। মানে এটা আমি করতে বাধ্য হয়েছিলাম যে আমি ভোজপুরি গান করব না। আর এইটা করার জন্য যদি এরকম সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়, যেটা আর্টিস্ট এবং ব্যান্ডকে বলা হচ্ছে, হাতে সিগন্যাল দিয়ে বুঝতে পারছিলাম যে নামিয়ে দিন, তো এরকম যখন হচ্ছে তাহলে এখানে তো প্রথম থেকে আমার গান, মানে আমি যদি জানতাম আমি তো এখানে গান করতে আসতাম না, এরকম একটা বিষয়। তো মানে কোনো আর্টিস্টকেই বা কোনো ব্যান্ডকেই, কোনো শিল্পীকে এটা ফেস করতে হবে কেন? এটা একটা আমার মানে খুব আপত্তিজনক জায়গা, যে কোনো গান তুমি রিকোয়েস্ট করতে পারো। আর্টিস্ট আমরা যখন জানি, আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করি সেটাকে করে দেওয়া, যদি টাইমের মধ্যে হয় বা জানা থাকে, যদি নাও তোলা থাকে একটা লাইন অ্যাটলিস্ট তাদেরকে শুনিয়ে দেওয়ার। কিন্তু এরকম টাইপের এনভায়রনমেন্ট যেন না হয় যে একটা শিল্পীকে এরকম অন স্টেজ এরকম এম্বারেসমেন্ট ফেস করতে হয়, যেটা করতেই হবে, না করলে আপনি নেমে যান স্টেজ থেকে। মানে এইটা হয়েছে, অসম্ভব ডিসহার্টনিং। হ্যাঁ, এটা হয়েছে। তো এইটা মানে পরে হাসি পেয়েছে, কিন্তু ওই মুহূর্তে অবভিয়াসলি হাসি পায়নি। তো এইগুলো কিন্তু হয়ে থাকে, যেগুলো স্ট্রাগল করি আমরা, মানে এইগুলো আমাদের ফেস করি। এইটা হয়তো মানে উঠতি শিল্পীরা মাথায় রাখবে, তুইও আরো ভালো করে বলবি যে এই যে তোর কাছে একটা অদ্ভুত ধরনের রিকোয়েস্ট, এটা যদি গান পিয়নের প্ল্যাটফর্ম থেকে হয়, তাহলে পরে এইটা গান পিয়নই হ্যান্ডেল করে নেয় যে না, ওরকম জায়গায় আমরা প্রোগ্রামটা এই মুহূর্তে এই শিল্পীকে দিয়ে করাতে পারবো না, সে ভোজপুরি শিল্পী আলাদা, তার জন্য ভোজপুরি গান সেই শিল্পী, সেই যে একটা ফিল্টার, সেই ফিল্টারটা আমার মনে হয় থ্রু যদি গান পিয়ন সেই স্টেজটা হয় সেইখানেই হয়ে যায় একদম। আর গান পিয়নের থ্রু দিয়ে যেগুলো করেছি আজ অব্দি আমি শোজ, সেখানে এনভায়রনমেন্ট বা অডিয়েন্স ওরকম টাইপের হয় না, যেখানে ভোজপুরি গান জেনারেলি রিকোয়েস্ট হয়। খুব মানে স্ট্যান্ডার্ড অডিয়েন্সই সবসময় পেয়েছি, এবং এনভায়রনমেন্টও খুব ভালো থাকে। আর অবশ্যই বিপ্রদা, কনাদা যারাই থাকেন টিম, গান পিয়নের টিম, তারা সবসময় এগুলোকে সবসময় হ্যান্ডেল করে নেয় অন বিহাফ অফ দ্য আর্টিস্ট অ্যান্ড দ্য ফুল টিম অফ মানে ব্যান্ড করে নেয় সেটা। তো আমাদের উঠতি যারা ভাই বোনেরা আছেন, গান করছেন, প্রফেশন হিসেবে গানকে বা মিউজিককে নিয়েছেন, এই ধরনের কিন্তু প্রবলেমগুলো আসতেই পারে। এর জন্য ভেঙে পড়লে চলবে না, এগিয়ে যেতে হবে গানকে প্যাশন হিসেবে নিয়ে প্রফেশনের দিকে। তো আজকে আমরা এখানেই শেষ করব, তার আগে রিকোয়েস্ট করব তুই আরেকটা গান আমাদের শোনা। আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নেব আজকের এপিসোড থেকে। আবার পরে দেখা হবে, আরেকটা আড্ডা হবে আরেকজন নতুন শিল্পীর সাথে। তাহলে শুনি কি শোনাবি? আমি রিসেন্টলি অরুণাশিস রয়, আমার গুরু, গজল গুরু, তার কাছে গজলটা শিখছি। আচ্ছা, তুই গজল শিখছিস? হ্যাঁ, আমার খুব পছন্দের একটা জনার ছিল এটা। আগাগোড়াই খুব কঠিন মনে হতো, সাহস পেতাম না, শুনে শুনে করতাম। কিন্তু পরে বুঝলাম যে এই গান গাইতে গেলে কিন্তু শুধু শুনে শুনে করলে হয় না, বিকজ প্রত্যেকটা শব্দ যেহেতু উর্দুর,
এবং প্রোনাউন্সিয়েশনস ডিফারেন্ট, তো তাই জন্য সেটা শেখাটা অ্যাকচুয়ালি দরকার। তো যখন অরুণাশিস দার খোঁজ পেলাম ফ্রম সোশ্যাল মিডিয়া, তখন ভাবলাম যে হ্যাঁ, বাড়ির কাছেই থাকে, ওনার কাছে একটু শিখি। তো একটা গজল শোনাতে চাই আমি, আমার খুব প্রিয় গুলাম আলী সাহেবের গাওয়া, তো একটা শোনাচ্ছি। वही पलकों का झपकना, वही जादू तेरे, वही पलकों का झपकना, वही जादू तेरे, सारे अंदाज चुरा लाई है खुशबू तेरे, वही पलकों का झपकना, वही जादू तेरे, सारे अंदाज चुरा लाई है खुशबू तेरे, वही पलकों का झपकना,